আরো আরেকবার যদি ভিডিওটা আপনাদের জন্য চালিয়ে দিই, আপনাদের আমি ভিডিওটা পরবর্তীকালে দিয়ে দেবো। সেখানে আপনারা দেখতে পাবেন এই অশোভনীয় ইঙ্গিতগুলো করা হচ্ছে রাজ্যের মন্ত্রীর দিকে তাকিয়ে, এবং অধ্যাপকরা তখন বসে রয়েছেন গোটা স্টেডিয়ামে। এখান থেকে ঘটনার সূত্রপাত। এই কাজ যখন তারা শুরু করলেন, এই কাজ করার পর আস্তে আস্তে তারা অগ্রসর হতে থাকলেন স্টেজের দিকে। আমাদের অধ্যাপক, তাদের মধ্যে আমাদের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায়, তিনি তাদেরকে বোঝাতে গেলেন, ভাই আমাদের প্রোগ্রামটা আমাদের করতে দাও। এবং এই বোঝানোটা তার কাল হলো, তাকে মারধর করা হলো, ধাক্কাধাক্কি করা হলো। আমার একটা সহজ প্রশ্ন সিপিএম এর বন্ধুদের কাছে, এসএফআই এর দাদা ভাইদের কাছে, বোনেদের কাছে, বন্ধুদের কাছে, আজ থেকে কয়েক বছর আগে, কয়েক দশক আগে, যখন তৃণমূল কংগ্রেসেরই কোনো এক প্রাক্তন নেতার বিরুদ্ধে কোনো এক শিক্ষক বা শিক্ষিকার সঙ্গে খারাপ ব্যবহারের অভিযোগ উঠেছিল, আপনাদের সেই জগ ছুঁড়ে মারা এপিসোড আপনাদের প্রত্যেকের সেটা নিয়ে খুব আলোচনা হয়েছিল, অত্যন্ত নিন্দনীয় ঘটনা। সেই ঘটনাটা নিয়ে আজও আমাদের বিরোধীরা 10 বছর 15 বছর পরেও আলোচনা করেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমাদের বিরোধীদের, বিশেষ করে এসএফআই এর সদস্য বা মোহাম্মদ সেলিম থেকে সুজন চক্রবর্তী, তাদের কাউকে অধ্যাপকদের হেনস্থা করা, তাদেরকে মারধর করা নিয়ে একটা কথা বলতে শুনছি না। যে কাজ আরাবুল ইসলাম করেছিলেন সেই সময় নিন্দনীয় ছিল, সেই সময় সমালোচনা হয়েছিল। আজকে একই ঘটনায় এসএফআই এর গুন্ডারা যখন বিশ্ববিদ্যালয়ের ভেতর একই কাজ করলো, অধ্যাপকদের গায়ে হাত তুললো, তখন এটা নিয়ে আমার সিপিএম, এসএফআই এবং অন্যান্য বামপন্থী সংগঠনের বন্ধুরা চুপ কেন? এটা আমাদের প্রশ্ন থাকলো। এর পরবর্তীকালে আমাদের সকলকে, আপনারা জানেন, মারধর করা হলো, ব্রাত্য বসুর গাড়িকে ঘিরে ধরা হলো। এবং ব্রাত্য বসুর গাড়িকে যখন ঘিরে ধরা হলো, তখন স্পষ্ট ভিডিওতে আপনারা প্রত্যেকে দেখেছেন, এটা বলা হচ্ছে ইট নিয়ে আয়, চার্জ কর। এবং এটার পর আপনারা প্রত্যেকে দেখেছেন ইট দিয়ে ব্রাত্য বসুর গাড়ির কাঁচ ভাঙা হয়। এবং স্বাভাবিকভাবেই আপনি, আমি, যে কেউ যদি গাড়ির ফ্রন্ট সিটে বসে আছি আর আমার সামনের কাঁচটা ভেঙে এত বড় গর্ত হয়ে গেছে, আমি জানি এরপরে যারা ইট নিয়ে আসছে আমার মাথাটা ফাটাবে, আমি কি সেখানে বসে অপেক্ষা করব? অনেকে প্রশাসনের কথা বলছেন, পুলিশ কি যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে ঢুকবে? আর যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে পুলিশ ঢোকানি 2014 সালে একটা হোক কলরবের মতো আন্দোলন দাঁড়িয়ে গিয়েছিল, সেই ইতিহাস আমরা প্রত্যেকে জানি। আবার যারা পুলিশের কথা বলছেন, এখানে তো পুলিশের কোনো রোল নেই। এবং এখানেই ব্রাত্য বসু অভিভাবক সুলভ আচরণ করেছেন, তিনি কিন্তু পুলিশ ডাকেননি। প্রাণের সংশয় হতে পারে এবং হচ্ছে জানার পরেও এতগুলো তৃণমূল পন্থী অধ্যাপক সংগঠনের সদস্যদের, অধ্যাপকরা এখানে রয়েছেন, তাদের প্রাণ সংশয় জানার পরও তারা কেউ, ইনক্লুডিং ব্রাত্য বসু, তারা কেউ কিন্তু পুলিশ ডাকেননি, নিজেরা ওখান থেকে বেরিয়ে গিয়েছেন এবং স্বাভাবিকভাবেই, স্বাভাবিক মানব সত্তা অনুযায়ী বেরিয়ে গিয়েছেন। এটার মধ্যে অবাক হওয়ার কিন্তু কোনো কিছু নেই। এখন বিষয়টা হচ্ছে, এই গোটা ঘটনাটাকে কেন্দ্র করে একটা ছবি যেটা সর্বত্র দেখানো হচ্ছে, এই ছবিটা সর্বত্র দেখানো হচ্ছে। এবং বিশেষ করে আমাদের সিপিএম এর বন্ধুরা, যেটা নিয়ে আমি গতকালকে ভিডিও করেছিলাম, এবং আমার সেই ভিডিওর অন্য অংশ নিয়ে অন্যরকম বিশ্লেষণ করেছেন বামপন্থী বন্ধুরা, এসএফআই এর আমার প্রিয় দাদা সৃজন দা প্রেসমিট করেছে দেখছিলাম। আচ্ছা, আমাকে একটা কথা বুঝিয়ে দিন, এসএফআই এর দাদাদের কাছে আমার অনুরোধ, আমার প্রিয় সৃজনদার কাছে আমার অনুরোধ, যিনি প্রেসমিট করছিলেন, আমার ভিডিওর বক্তব্য ছিল এই ছবিটি আপাতভাবে দেখে মনে হচ্ছে সত্যি নয়। কেন মনে হচ্ছে তার কয়েকটা কারণ আমি আপনাদের বলি। এই ছবিটা আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন যে একজন স্করপিওর সামনে চাকার নিচে ঢুকে রয়েছে। এখন কয়েকটা বক্তব্য। প্রথম, ওই দিন কোনো স্টিল ছবি তোলা হয়নি। যে কটা ভিডিও বা ছবি আপনি আমি প্রত্যেকে পেয়েছি, প্রত্যেকটা ভিডিও থেকে নেওয়া, ভিডিও পজ করে নেওয়া তার স্ন্যাপ। এটাও ভিডিও থেকে নেওয়া স্ন্যাপ। এই যে ভিডিও থেকে নেওয়া স্ন্যাপ, তাহলে ভিডিও থেকে যে স্ন্যাপটা নিয়ে যেখানে দেখানো হচ্ছে এই গাড়ির চাকার নিচে নাকি ইন্দ্রানুজ শুয়ে রয়েছে, তাহলে আমাদের বক্তব্য হচ্ছে এই ভিডিওটা কোথায়? যে ভিডিও থেকে এই স্ন্যাপটা তোলা হলো, সেই ভিডিওটা কোথায়? গতকাল সৃজন দ্বারা প্রেসমিট করে যে ভিডিওটা দেখিয়েছেন, সেটা গাড়ির ব্যাক সাইডের ভিউ, এবং সেখানে যে কেউ পড়ে যাচ্ছে, সে পড়ে সাইডে চলে যাচ্ছে না কোন দিকে চলে যাচ্ছে বোঝা যাচ্ছে না। সেটা একমাত্র বোঝার উপায় ফ্রন্ট ভিউ থেকে। যে ফ্রন্ট ভিউয়ে স্ক্রিনশট তারা ভাইরাল করেছেন, তো যেখান থেকে এই স্ক্রিনশটটা, যে ভিডিও থেকে আপনারা এক্সট্রাক্ট করেছেন, সেই ভিডিওটা কোথায়? এটা যতক্ষণ না আমাদের কাছে আসছে, আমরা তো এটাকে সত্যি বলে মনে করতে পারবো না। এটাই স্বাভাবিক, কারণ সব ভিডিও অ্যাভেলেবেল মার্কেটে। আপনারা প্রেসমিট করে করে সব ভিডিও দেখাচ্ছেন, শুধু এই ভিডিওটা দেখাতে পাচ্ছেন না। দেখিয়ে দিন, তাহলে বুঝবো সত্যি হয়তো কোনো ঘটনা ঘটেছে, ঘটে থাকতেই পারে তাড়াহুড়োর মধ্যে, কিন্তু দেখিয়ে দিন। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, স্বাভাবিক বুদ্ধি সম্পন্ন যে কেউ
তারা যদি এই ছবির দিকে তাকান, স্বাভাবিক বুদ্ধিতে বিবেচনা করেন, তাহলে একটা এত বড় গাড়ি, এবং এখানে যদি এটা সত্যি ইন্দ্রানুজ হয়, সে আড়াআড়ি ভাবে চাকার তলায় শুয়ে রয়েছে, এই চাকার তলায় শুয়ে থাকার পর এসএফআই বলছে ব্রাত্য বসুর গাড়ি চাপা দিয়ে চলে গিয়েছে। চাপা দিয়ে এই শব্দটা তারা ব্যবহার করছে। আচ্ছা, আপনারা কেউ বিশ্বাস করেন যদি এত বড় একটা গাড়ি এরকম আড়াআড়ি শুয়ে থাকা একটা মানুষের ওপর, লম্বালম্বি হলে আমি তাও মানতে পারতাম যে ওপর দিয়ে গাড়িটা বেরিয়ে চলে গেছে, তার নাকে চোখে মুখে চোট লেগেছে, কিন্তু আড়াআড়ি সে শুয়ে রয়েছে, তার উপর দিয়ে এত বড় একটা গাড়ি গিয়েছে, তারপরেও সেই ব্যক্তির শুধুমাত্র চোখে চোট লেগেছে। এটা কি করে সম্ভব? কোন অঙ্কে সম্ভব? এটা আমাদের একটু এসএফআই এর বন্ধুরা আরেকটা প্রেস মিট করে বুঝিয়ে দিন না, একটু উত্তর দিন না, সামনে আসুন না। একজন মানুষের ওপরে গোটা এত বড় গাড়ি চড়ে যাওয়ার পর কি করে সম্ভবপর হতে পারে সেই মানুষটার কেবলমাত্র চোখে চোট লেগেছে? এবার তারা বলছেন যে চোখের ওপর দিয়ে টায়ার চলে গেছে। আচ্ছা, আমার একটা কথা বলুন, যদি চোখের ওপর দিয়ে টায়ার যেতে হয়, স্বাভাবিক বুদ্ধিতে যেটা বলে, আমাদের চোখকে টায়ারকে টাচ করতে হলে তার আগে কমপক্ষে নাকের হাড়, কপালের হাড় এবং গালের এই উঁচু অংশের হাড়কে ভাঙতেই হবে, কারণ চোখ এই তিনটের মাঝখানে অবস্থিত। কিন্তু তার কি নাকের হাড় ভেঙেছে, কপালের হাড় ভেঙেছে, গালের হাড় ভেঙেছে? না। আমি লাস্ট তার যা ছবি দেখলাম, তার চোখে কিছু ইনজিউরি অবশ্যই হয়েছে এবং তার এই জায়গাটা করে কিছু কেটে গিয়েছে, সেলাই পড়েছে। তা চোখের ওপর থেকে টায়ার চলে গেলে মাথা তো থেতো হয়ে যাওয়ার কথা, কিন্তু শুধু চোখে চোট লেগেছে। তার মানে চোখের ওপর দিয়ে টায়ার যাওয়ারও গল্প সত্য নয়, বডির ওপর থেকে গাড়ি যাওয়ারও গল্প সত্য নয়। তাহলে এই মিথ্যাচারটা আমাদের সিপিএম এর বন্ধুরা এই ছবিটা মার্কেটে ছড়িয়ে কেন করলেন, এটাই আমরা আগের দিন জানতে চেয়েছিলাম বিভিন্ন ভিডিওর মাধ্যমে। দ্বিতীয় কথা, এই ছেলেটিকে, ইন্দ্রানুজ বলে যে ছেলেটি আহত হয়েছে, সেই ছেলেটিকে আমরা মাওবাদী বলছিলাম বলে অনেকেই আমাদের বিরোধী রাজনৈতিক মনোভাবাপন্ন মানুষ বলছিলেন যে কোনো ছাত্রকে এভাবে মাওবাদী বলে দাগিয়ে দেওয়া ঠিক নয়, ইত্যাদি ইত্যাদি। দেখুন, আমরা তাকে মাওবাদী বলছি না, এটা হচ্ছে ইন্দ্রানুজের ফেসবুক পোস্ট। ইন্দ্রানুজ নিজেই নিজেকে গর্ব করে মাওবাদী বলছে। কি লিখছে আমি পড়ে আপনাদের দেখাচ্ছি। লাল সেলাম কমরেড বিবেক, আচ্ছা পোস্টটা হচ্ছে তার, ইন্দ্রানুজ রয়, 12ই জুন 2023। সে বলছে লাল সেলাম কমরেড বিবেক, লাল সেলাম কমরেড কমলা, লাল সেলাম কমরেড যোগী, মার্ক্সবাদ লেনিনবাদ মাওবাদ দীর্ঘজীবী হোক, অপারেশন সমাধান প্রহারের নামে ভারতের জনগণের ওপর গৃহযুদ্ধ চালানো ভারত রাষ্ট্র ধ্বংস হোক, লাস্ট মাওবাদ দীর্ঘজীবী হোক। এটা কার পোস্ট? ইন্দ্রানুজের নিজের পোস্ট। সে বলছে মাওবাদ দীর্ঘজীবী হোক। তো মাওবাদের দ্বারা যে পরিচালিত সে তো মাওবাদী, এটা তো জলের মতো স্বচ্ছ, এটাতে বিতর্কের কি অবকাশ আছে? এবং এই ব্যক্তিকে যে ঘোষিত মাওবাদী, তার প্রতি আমি দেখতে পাচ্ছি সিপিএম এর নেতারা করতেই পারেন, একজন অসুস্থ হয়েছে তাকে দেখতে যাবো, আমাদের ব্রাত্য বসু তো তার ফ্যামিলিকে ফোন করে খোঁজ খবর করেছেন, সেটা কোনো ব্যাপার না, এটা মানবিকতার কাজ। কিন্তু আমি যদি এটা নিয়ে এই প্রশ্নটা করি উল্টো দিক থেকে, উল্টো অ্যাঙ্গেলে, যে এসএফআই আজকে মাওবাদীদের সঙ্গে মিশে গিয়ে যাদবপুরে অধ্যাপকদের পেটাচ্ছে, তৃণমূলের ইউনিটের সভাপতি কিশলয়, যে আমাদের আইটিরও স্টেট কমিটি সেক্রেটারি, তাদেরকে পেটাচ্ছে, আগুন জ্বালাচ্ছে, সেই ইন্দ্রানুজ এই এসএফআই সম্পর্কে যাদবপুরের কি বক্তব্য রেখেছিল, এটা আপনাদের প্রত্যেকের শোনার দরকার আছে বলে আমার মনে হয়। আপনাদের সবার জন্য ইন্দ্রানুজ এসএফআই সম্পর্কে কি বলেছিল সেটা একটু শুনে নিন। যখন নাকি আইসিসি রিস্ট্রাকচারিং এবং ইলেকশনের ডেট নিয়ে মিটিংটা শুরু হয়, তখন প্রথমে এসএফআই থেকে 3জন কর্মী নিয়ে ঢুকে যায়, যদি একজন করে আসার কথা ছিল। সমস্ত সংগঠনের প্রতিনিধিদেরকে আটকে দেয় এবং তালা মেরে তারা বাইরে থেকে হুমকি দিতে থাকে যে তোদের লাশ ফেলে দেবো, এবং তালা মেরে তারা বাইরে থেকে হুমকি দিতে থাকে যে তোদের লাশ ফেলে দেবো, এবং তালা মেরে তারা বাইরে থেকে হুমকি দিতে থাকে যে তোদের লাশ ফেলে দেবো। আমি হুমকিটা দেওয়াটাকে আমরা মনে করছি যে আমি অডিওটা আরেকবার চালাচ্ছি আপনাদের জন্য। কি বলছে ইন্দ্রানুজ এসএফআই সম্পর্কে, যাদবপুরে এসএফআই। যখন নাকি আইসিসি রিস্ট্রাকচারিং এবং ইলেকশনের ডেট নিয়ে মিটিংটা শুরু হয়, তখন প্রথমে এসএফআই থেকে 3জন কর্মী নিয়ে ঢুকে যায়, যদি কোথায় সাউন্ড আসছে না? ও মাই, বুঝতে পেরেছি।
যখন নাকি আইসিসি রিস্ট্রাকচারিং এবং ইলেকশনের ডেট নিয়ে মিটিংটা শুরু হয় তখন প্রথমে এসএফআই থেকে 3জন কর্মী নিয়ে ঢুকে যায়, যদি একজন করে আসার কথা ছিল। সমস্ত সংগঠনের প্রতিনিধিদেরকে আটকে দেয় এবং তালা মেরে তারা বাইরে থেকে হুমকি দিতে থাকে যে তোদের লাশ ফেলে দেবো, এবং তালা মেরে তারা বাইরে থেকে হুমকি দিতে থাকে যে তোদের লাশ ফেলে দেবো, এবং তালা মেরে তারা বাইরে থেকে হুমকি দিতে থাকে যে তোদের লাশ ফেলে দেবো। এই হুমকিটা দেওয়াটাকে আমরা মনে করছি যে এই ক্যাম্পাসের মধ্যে দীর্ঘ 5 বছর যখন ইলেকশন হয়নি, এসএফআই 2020 সেই ইলেকশনে জেতার পর থেকে মনে করেছে এই ক্যাম্পাসে তাদের একচ্ছত্র রাজ চলছে, এবং তারা নানা সময় বিরোধী মতের ছাত্রছাত্রীদেরকে পোস্টার ছিঁড়ে দেওয়া, তাদেরকে মারধরের হুমকি দেওয়া। এমনকি আপনারা শুনলেন, এই ইন্দ্রানুজ বলছে এসএফআই নাকি তাদেরকে লাশ ফেলে দেওয়ার হুমকি দিয়েছিল। ইন্দ্রানুজের বক্তব্য, যাকে আজকে মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী দেখতে যাচ্ছেন। ইন্দ্রানুজের বক্তব্য হচ্ছে এসএফআই তাদের পোস্টার ছিঁড়ে দেয়, ইত্যাদি ইত্যাদি কাজকর্ম করে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে এসএফআই এর নেতাদের কাছে, ইন্দ্রানুজের এই বক্তব্য কি সঠিক? যদি সঠিক হয়, বেঠিক হলে আপনারা বলবেন, আর যদি সঠিক হয় তাহলে এই ইন্দ্রানুজের আহত হওয়ার পেছনে সত্যি সত্যি যে তার ভয় আপনারা তার লাশ ফেলে দেবেন, কোথাও আপনাদের কারসাজি ছিল না তো, যে সামনের দিকে দৌড়তে দৌড়তে ইন্দ্রানুজ বুঝতে পারেনি? সেইটাও কিন্তু আমাদের সামনে আমার মনে হয় জানার অবকাশ রয়েছে, এবং এটাই এসএফআই নেতাদের উত্তর দেওয়ার প্রয়োজন আছে। তৃতীয় কথা কি, এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আমরা আজ থেকে প্রায় 2 বছর আগে আমাদের এক ভাইকে হারিয়েছি, স্বপ্নকে হারিয়েছি। এই যাদবপুরে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোর জন্য আমাদের প্রত্যেককে, ইনক্লুডিং আপনাদের সংবাদ মাধ্যমকে নির্ভর করতে হচ্ছে সেখান থেকে যে টুকরো টুকরো ভিডিও উঠে এসছে তার উপর। আজকে যে কারণে তৃণমূল কংগ্রেসের দাবি ছিল যাদবপুরের ভেতরে সিসিটিভি বসানো নিয়ে, আজকে যদি যাদবপুরের ভেতরে সিসিটিভি কভার থাকতো তাহলে সত্যি সত্যি কি ঘটনা ঘটেছে, কার গাড়ি কাকে চাপা দিয়েছে, কারা প্রথম আক্রমণ করেছে, কারা কাদের মাথা ফাটাতে গেছিল, কারা গাড়ির কাঁচ ভেঙেছিল, কারা তৃণমূল ছাত্র পরিষদকে মেরেছিল, না তৃণমূল ছাত্র পরিষদের কেউ তাদেরকে মেরেছিল, গোটা ব্যাপারটা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যেত। কিন্তু 2 বছর হয়ে গেল এই ঘটনা ঘটার পরেও যাদবপুরের একাংশ তারা কেন এখনো এই সিসিটিভি বসানোর বিরুদ্ধে, সেটা আজকের দিনে দাঁড়িয়ে প্রমাণ হয়ে যাচ্ছে যে ওটা তারা কয়েকজন মিলে একটা মুক্তাঞ্চল করে রেখেছে। সেই মুক্তাঞ্চলে তাদের আলাদা সংবিধান, আলাদা নিয়ম, আলাদা কানুন, সেখানে তারা যা খুশি তাই করতে পারেন। এবং সর্বোপরি যারা নিজেদেরকে মুক্ত চিন্তার ধারক বাহক বলেন, তারা বিপরীত চিন্তার কাউকে প্রবেশ করতে দিতে চান না। বাবুল সুপ্রিয় কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন গিয়েছিলেন, হতে পারেন তিনি তখন বিজেপির মন্ত্রী ছিলেন, তার সঙ্গে আইডিওলজিক্যাল ডিফারেন্স থাকতেই পারে, কিন্তু তিনি ভেতরে প্রবেশ করার পর তার চুলের মুঠি ধরে নেড়ে দেওয়া হয়েছিল, সে ভিডিও আমরা দেখেছি। রাজ্যপাল যাওয়ার পরও তার সাথে কি ব্যবহার করা হয়েছিল আমরা দেখেছি। ব্রাত্য বসু যাওয়ার পরও তার সাথে কি ব্যবহার করা হয়েছে আমরা দেখেছি। আমাদের বক্তব্য হচ্ছে আমরা অন্য কোনো স্বর শুনতেই রাজি হচ্ছি না আমাদের ক্যাম্পাসের ভেতরে, অথচ নিজেদের মুক্ত চিন্তার প্রচারক বলে দাবি করছি। হাউ ইজ ইট পসিবল? এটা কি করে চলতে পারে? আপনি অন্য মতের কাউকে ঢুকতে দেবেন না, কাউকে রাজনীতি করতে দেবেন না। আজকে ওই পজিশনে দাঁড়িয়ে এবার আমার বক্তব্য আরেকটা মিথ্যাচার সিপিএম এর। তারা বলছে যে ব্রাত্য বসুর থেকে বারবার আমরা সময় চাইছিলাম, আমরা কিছু বলতে চাইছিলাম, কিন্তু আমাদের বলতে দেওয়া হচ্ছিল না, আমাদের কথা শোনা হচ্ছিল না। তাহলে এটা কি কমরেড? যদি ব্রাত্য বসু আপনাদের কথা শুনে নাই থাকে, আপনাদের এসএফআই নেতাদের থেকে স্মারকলিপি গ্রহণ করছেন ব্রাত্য বসু যাদবপুর চত্বরে, এই ছবিগুলো কোথা থেকে এলো? তার মানে ব্রাত্য বসু আপনাদেরকে সময় দিয়েছিল, আপনারা স্মারকলিপি দিয়েছিলেন। এই যে দুজনকে দেখা যাচ্ছে, আমি যতদূর জানি, আমি যদি খুব ভুল নই, এসএফআই এর নেতা বা অন্য কোনো বাম সংগঠনও হতে পারেন, মোট কথা এসএফআই খুব সম্ভবত, তারা স্মারকলিপি দিয়েছেন, ব্রাত্য বসু সেটা গ্রহণ করেছে। তাহলে ব্রাত্য বসু স্মারকলিপি গ্রহণ করলেন, তারপরে তার গাড়ির কাঁচ ভাঙা হলো। এইটা একটু যুক্তি সহকারে একটু বুঝিয়ে দেবেন আমার এসএফআই এর বন্ধুরা, আমার যাদবপুরের মাওবাদী বন্ধুরা, আমার যাদবপুরের আক্রমণকারী বন্ধুরা, যে ব্রাত্য বসু তাহলে অন্যায় কি করেছে, এবং আপনারা তাহলে এই মিথ্যাচারটা করলেন কেন? ব্রাত্য বসু আপনাদের সময় দেয়নি, এটাও আরেকটা মিথ্যাচার সিপিএম এর এবং এসএফআই এর এবং যাদবপুরের অন্যান্য যে সংগঠন আছে তাদের, যেটা আরেকটা জিনিসও প্রকাশ্যে চলে আসছে। আমাদের একটা জিনিস ভেবে দেখার দরকার আছে যে সিপিএম এর সঙ্গে এই মুহূর্তে এই যে মাওবাদীদের ঘনিষ্ঠতা, যারা 1.5 মাস আগে, এবং ইন্দ্রানুজের আমি যে বক্তব্যটা শোনালাম এসএফআই সম্পর্কে, কিন্তু বেশি পুরনো, 1.5 থেকে 2 মাস আগের বক্তব্য, যে বলছে এসএফআই তাদের লাশ ফেলে দেওয়ার হুমকি দিচ্ছে,
এবং পাল্টা তারাও বিভিন্ন রকম হুমকি দিয়েছেন। আমাদের বক্তব্য হচ্ছে এই সিপিএম এর হঠাৎ করে এই পরিবর্তনটা কেন? এখন তারা হঠাৎ করে মাওবাদীদের ঘনিষ্ঠ হচ্ছে। কয়েক মাস আগে নৈহাটির উপনির্বাচনে সিপিআই এমএল এর সাথে তারা জোট করছে। তার আগে দেখা যাচ্ছে এই কয়েকদিন আগে বামেদের নতুন নীতি, যেখানে বিজেপিকে তারা নাকি ফ্যাসিস্ট শক্তি বলে মনে করছে না, অর্থাৎ এখন বিজেপি ফ্যাসিস্ট শক্তি নয়, এখন সিপিআই এমএল এর সাথে জোট করা যায়, এখন মাওবাদীদের সাথে যৌথভাবে আন্দোলন দাঁড় করানো যায়। সিপিএম এর হলোটা কি? শূন্য হয়ে যাওয়ার পর কি আদর্শগত জায়গা থেকেও সম্পূর্ণভাবে বিচ্যুতি ঘটে গেল? যেটা কংগ্রেসের সাথে জোট করা দিয়ে শুরু হয়েছিল 2016 বিধানসভা নির্বাচনে, আজকে মাওবাদীদের সঙ্গে হাত মেলাতে হচ্ছে, বিজেপিকে ফ্যাসিস্ট শক্তি নয় বলতে হচ্ছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের একটা বক্তব্য, যে আমাদের বক্তব্য কোথাও গিয়ে কিন্তু অ্যাজ এ ইউনিভার্সিটি, অ্যাজ এ ইনস্টিটিউট যাদবপুরের বিরুদ্ধে নয়। আমরা যাদবপুরকে নিয়ে প্রত্যেকে গর্বিত। যাদবপুর আমাদের বাংলার একটি গর্বের প্রতিষ্ঠান, যেখান থেকে হাজার হাজার ছাত্রছাত্রী বেরিয়ে তারা গোটা পৃথিবীতে আজকে বিভিন্ন জায়গায় টপ পজিশনে বসে আছে, তারা ভারতের মুখ, বাংলার মুখ উজ্জ্বল করছে। যাদবপুরের মেধা নিয়ে, অ্যাজ এ ইনস্টিটিউশন যাদবপুর নিয়ে কারোর মনে কোনো সংশয় নেই। কিন্তু সমস্যাটা কি জানেন? 1000 জন পড়ুয়া থাকলে এই 10-12 জন যে গুন্ডা, 10-12 জন যে বদমাইশ, যারা পড়াশোনা করতে আসে না, যারা বিশ্ববিদ্যালয়টাকে এইরকম মারামারির আখড়া, রোজ রাস্তা দখল, রোজ মোড়ের মাথায় বসে পড়ছেন, রোজ হুমকি দিচ্ছেন, হুমকি পোস্টার দিচ্ছেন, কেন্দ্রীয় মন্ত্রীর চুলের মুঠি নেড়ে দিচ্ছেন, রাজ্যের মন্ত্রীর গাড়ির কাজ ভেঙে দিচ্ছেন, এই কাজ যারা করেন হাতে গোনা কয়েকজন, এরা কিন্তু যাদবপুরের বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছেন। কিন্তু আমাদের বিশ্বাস, এই কাজগুলো যারা করেন তারা 10%, বাকি 90% পড়ুয়ারা আসেন, তারা পড়াশোনা করেন, তারা লাইফে একটা জায়গাতে স্টেবল হন, তারা সাকসেসফুল হন, হয়ে তারা নিজেদের জীবনে তাদের ফিরে যান। কিন্তু এই যে 10-12টা ছেলে মেয়ে, এই 15, 20, 30 সংখ্যা যাই হতে পারে, 10%, 15% ছেলে মেয়ে, তারা ক্রমাগত জেনারেশনের পর জেনারেশন ব্রেন ওয়াশ করতে করতে একটা নির্দিষ্ট সংখ্যক ছেলে মেয়েদের ক্রমাগত এই জিনিসটার মধ্যে দাঁড় করিয়ে রেখে দিয়েছেন, যার খেসারত আজও এই রাজ্যকে দিতে হচ্ছে, এই দেশকে দিতে হচ্ছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের স্পষ্ট বক্তব্য, যেটা আমরা প্রথমেও বললাম, আবারও বলছি, এই ঘটনায় বামেরা আরো একটা দাবি করেছেন যে তৃণমূল কংগ্রেসের গুন্ডারা নাকি ঢুকে পড়ছে। আমি আপনাদের এই আক্রমণকারীদেরই একজন, আমাদের এক বোন, সেই বোনের নাম হচ্ছে ব্রমানী ভট্টাচারিয়া, জেইউ এর কেমিক্যাল, 2026-এ সম্ভবত তার পাস আউট। এটা হচ্ছে তাদের কোন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের চ্যাটের স্ক্রিনশট। এই চ্যাটে ভয়ঙ্কর বক্তব্য আপনি যদি শোনেন, সকাল 11টা 3 এই গ্রুপের চ্যাট, গ্রুপের নাম হচ্ছে ব্যাচ '26, অর্থাৎ 26-এ এরা পাস আউট করবে। সেখানে ব্রমানী সকাল 12টা 3, যখন সদ্য প্রিপারেশন চলছে এই ওয়েবকুবার প্রোগ্রামের, মানে হয়তো কেউ আসা শুরু করেছেন, তখন ব্রমানী ভট্টাচারিয়া তিনি এই গ্রুপে লিখছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে, লোকজন টিএমসি এর 1000-এর ওপর লোকজন ক্যাম্পাসে, আশুতোষ, সুরেন্দ্রনাথ সব কলেজ থেকে বাসে করে চলে এসেছেন। তারপর বিভিন্ন কর্মচারী ইউনিট থেকে প্রচুর লোকজন এসছে। যে পারিস, হাতে যা পাচ্ছিস উইকেট ব্যাট নিয়ে আয়, হাতে যা পাচ্ছিস উইকেট ব্যাট নিয়ে আয়। আপনাদের প্রত্যেককে আমি যা যা ভিডিও দেখাচ্ছি বা স্ক্রিনশট দেখাচ্ছি, এগুলো আমি পাঠিয়ে দেবো। এটা ব্রমানী ভট্টাচারিয়া, তিনি গ্রুপে টেক্সট করছেন সকাল 11টা। তখন অধ্যাপকরা আসা শুরু করেছেন। আমার এসএফআই বন্ধুদের কাছে আরো একটা অনুরোধ, ওয়েবকুপার অধ্যাপক এবং যাদবপুরের ছাত্র এবং ব্রাত্য বসুর সঙ্গে যদি 1 বা 2 জন এসে থাকেন, এরা বাদ দিয়ে একটা বহিরাগতর ছবি বা ভিডিও আপনারা দেখান প্লিজ। সোকল্ড আপনাদের ভাষায় যারা তৃণমূলের গুন্ডা, এরকম একটা গুন্ডার ছবি দেখান যে ওয়েবকুপার অধ্যাপক নয়, যাদবপুরের ছাত্র নয়, কিংবা মন্ত্রীর সাথে আসে 1-2 জন বাদ দিয়া অন্য কেউ, দয়া করে সামনে আনুন। সৃজন ভট্টাচার্যের প্রেস কনফারেন্সে আমরা দেখছিলাম, তারা বলছিলেন যে বাইরে থেকে তৃণমূল গুন্ডা নিয়ে আসছিল। এই গ্রুপের মেসেজও আপনারা দেখলেন। আপনারা তো জানেন, ওখানে সংবাদ মাধ্যমের অনেকেই সেই প্রোগ্রাম হয়তো কভার করতে গেছিলেন ওয়েবকুপার, সেখানে কি অধ্যাপকদের বাইরে আর কেউ ছিল? সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে মিথ্যাচার করা হচ্ছে, এর সপক্ষেও কোনো প্রমাণ তারা দিতে পারেননি। এখনো পর্যন্ত যে যাদবপুর মেধা সম্পন্ন বলা হয়,
তাদের এই মিসক্রিয়েন্টসরাও মেধা সম্পন্ন বলে আমি মনে করি, নাহলে তো তারা যাদবপুরে চান্স পেতেন না। তারা একটা ভিডিও বা ছবি তুলে রাখতে পারেননি বহিরাগত গুন্ডাদের, যারা নাকি আপনাদের আক্রমণ করছিল। গাড়ি চলে যাওয়ার ভিডিও আপনারা রেকর্ড করতে পেরেছেন, কিন্তু তৃণমূলের গুন্ডারা যখন আপনাদের আক্রমণ করছিল তার কোনো ভিডিও পাননি, তার কোনো ছবি তুলতে পারেননি। তখন কোথায় গেছিল আপনাদের মোবাইল? স্টোরেজ ভর্তি হয়ে গেছিল। এই জায়গাগুলো থেকে আপনারা যদি সবকটাকে ডটগুলোকে কানেক্ট করতে শুরু করেন, আপনাদের কাছে গোটা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে উস্কানি কাদের ছিল। এই যে শুরুর ভিডিও দেখালাম আপনাদের, যে ব্রাত্য বসুরা যখন প্রোগ্রাম করছেন তখন পেছন থেকে কিছু ছাত্রী কেউ ছিল না, আমার চোখে পড়েনি, তারা আঙুলের বিভিন্ন রকমের ইশারা দেখাচ্ছেন, যেটা দেখানো যায় না, যেটা রুচি সম্পন্ন নয়। সেই দৃশ্য দেখিয়ে তারা উস্কানি শুরু করেছেন। সেখান থেকে ব্রাত্য বসুকে ডেপুটেশন দেওয়ার পরেও তাকে আক্রমণ করা, আমাদের ঘর পুড়িয়ে দেওয়া শিক্ষা বন্ধুদের, আমার ইউনিটের প্রেসিডেন্ট, ছাত্র পরিষদের কিশলা এবং যে আমার আইটিরও স্টেট কমিটির সদস্য, তাদেরকে মারধর করা, এবং এই গোটা ঘটনাটা পরপর চলতে থাকলো। তার উপরে গাড়ির নিচে পড়ে থাকার একটা ফেক ছবিকে মার্কেটে এনে এই ব্যাপারটাকে আরো অন্যরকম ভাবে তৈরি করে সাধারণ ছাত্রছাত্রীদের মনে সহানুভূতি তৈরির মিথ্যা এবং ব্যর্থ প্রচেষ্টা এসএফআই এর তরফ থেকে করা হলো। যে জিনিসটা আজকে সাধারণ মানুষ বুঝে গিয়েছেন বলে আমাদের বিশ্বাস। এবং আমি শেষ করছি শুধু একটা কথা বলে, সামারি, সেই সামারিতে 5টা প্রশ্ন এক লাইন করে আমার সিপিএম এর বন্ধুদের কাছে, এসএফআই এর বন্ধুদের কাছে রইল। 5টা প্রশ্ন এক লাইন করে, দয়া করে এই 5টা প্রশ্নের উত্তর দিয়ে দেবেন, আমরা ক্ষমা চেয়ে নেব। 1, ওয়েব কিপা, জেইউ স্টুডেন্টস এবং ব্রাত্য বসুর সঙ্গে যদি 1-2 জন এসে থাকেন, তারা বাদ দিয়ে তৃণমূলের সো কল্ড কোন বহিরাগত গুন্ডার একজনেরও ছবি বা ভিডিও আপনারা দয়া করে সামনে আনুন, আর না পারলে ক্ষমা চান। 1। 2, আপনাদের কাছে প্রশ্ন, ব্রাত্য বসুর হাতে স্মারকলিপি দেওয়ার পরেও, যে ছবি আমরা দেখিয়েছি, ব্রাত্য বসুর হাতে স্মারকলিপি দেওয়ার পরেও আপনারা এই দাবি কেন করলেন যে ব্রাত্য বসু আপনাদেরকে সময় দেয়নি? কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 3, এই যে ছবিটা আমরা একদম প্রথম আপনাদেরকে দেখিয়েছি, এই ছবিটার ভিডিও কোথায়? এই ছবিটা যে ভিডিও থেকে এক্সট্রাক্ট করা, সেই ভিডিওটা কোথায়? কারণ ভিডিওর মুভমেন্টটা যদি চোখে পড়ে তখন বোঝা যাবে যে এইরকম একজন পড়ে যাওয়ার পরেও, গাড়ি চড়ে যাওয়ার পরেও কি করে সেই মানুষটা অক্ষত থাকতে পারেন, শুধু চোখের কোনায় চোট লাগতে পারে। এটার ভিডিও কোথায়? 4র্থ প্রশ্ন, গাড়ি যদি চোখের ওপর দিয়ে চলে গিয়ে থাকেন, তার মানে টায়ারটা গেছে। তো এত মোটা টায়ার চোখের ওপর দিয়ে যাওয়ার পরেও কপালের হাড়, নাকের হাড়, গালের হাড় ভাঙলো না, কেবল চোখে চোট লাগলো এবং চোখের এই সাইডে 4টে সেলাই পড়লো, এটা কি করে সম্ভব? এবং 5, আপনাদের এখনকার ব্লু আইড বয় ইন্দ্রানুজ এসএফআই কে নিয়ে 1.5 মাস আগে যে বক্তব্য রেখেছে, এসএফআই নাকি তাদের লাশ ফেলে দেওয়ার হুমকি দিয়েছে, ইন্দ্রানুজের সেই অভিযোগ সত্য না মিথ্যা? এই 5টা প্রশ্নের জবাব আমার সিপিএম এর, এসএফআই এর আমার প্রিয় সৃজন দা আমাদেরকে দিয়ে দিন, আমরা বাধিত থাকবো। থ্যাংক ইউ। আপনাদের যদি কিছু না, দেখুন আমি আবার বলছি, যাদবপুর আমাদের গর্বের বিশ্ববিদ্যালয়। যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইক করব মানে এটা গোটা ইনস্টিটিউশনটার অপমান, মানে এই প্রতিষ্ঠানের অপমান। আমরা এইভাবে বলতে চাই না, এইভাবে ব্যাখ্যাও করতে চাই না। যাদবপুর আমাদের গর্ব, কিন্তু সেখানে যদি 1-2 জন সমাজের পক্ষে বিষধর, যারা এই ইন্দ্রানুজ তো বুদ্ধদেব ভট্টাচার্যকে নিয়েও কি লিখেছিল আপনারা দেখেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে, জনতার আদালতে তার শাস্তি হয়নি, এই রকম বক্তব্য যারা রাখতে পারেন, আমার মনে হয় এই কয়েকজন মানুষকে আমাদের সোসাইটি থেকে নিজেদের থেকে এলিমিনেট করার চেষ্টা করা উচিত, নিজেদের সম্পর্ক থেকে এলিমিনেট করার চেষ্টা করা উচিত। বাকি প্রশাসনের কাজ করবে, কিন্তু এই সার্জিক্যাল স্ট্রাইক আমরা এরকম কথাকে সমর্থন করি না। হ্যাঁ, এইটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ হচ্ছে কালকেও কিছুজন দেখছিলাম একটা বক্তব্য রাখছিলেন, ইনক্লুডিং সৃজনদাও বলেছে যে আমরা সোশ্যাল মিডিয়া এরকম পোস্ট করছি, অথচ ব্রাত্যবাবু তো মিডিয়াকে বলেছেন যদি আমার কিছু হয়ে থাকে তাহলে মানে এই ভুলের জন্য মানে আমি বুঝতে পারিনি বা ইত্যাদি ইত্যাদি কিছু বক্তব্য। আমি এটা আপনাদের ক্লিয়ারলি বলে দিই, এই ভিডিও প্রকাশ্যে আসার আগে ব্রাত্যবাবুর এই বাইট দেওয়া। একজন মানুষ যিনি গাড়ির ভেতরে বসে রয়েছেন, যাকে 30টা লোক ঘিরে রয়েছে, যার গাড়ির ওপর 4টে লোক মাথায় উঠে রয়েছে, সেই ব্যক্তির পক্ষে গাড়ির ভেতর থেকে বসে কখনোই টের পাওয়া সম্ভব না তার গাড়ি কাউকে ধাক্কা দিয়েছে কি দেয়নি।
আপনারা ন্যাচারালি ভাবার চেষ্টা করুন, আপনি একা একটা হাই রোডে গাড়ি করে যাচ্ছেন, রাস্তায় কিছুর সাথে যদি আপনার ইম্প্যাক্ট হয় আপনি টের পাবেন, কিন্তু আপনার গাড়ি আস্তে আস্তে এগোচ্ছে, 20টা লোক ঘিরে রয়েছে, 4টে লোক গাড়ির মাথায় বসে আছে, তখন আপনার গাড়ি চলতে গিয়ে কারোর সাথে ধাক্কা লাগলো কিনা ওটা গাড়ির ভেতর থেকে বুঝতে পারা সম্ভব নয়। তাই ব্রাত্যদা যে কথা সংবাদ মাধ্যমে দেখেছেন, যে অভিযোগ শুনেছেন, তিনি ভেবেছেন এত বড় মিথ্যে কথা আশা করি কেউ বলবে না, তাই তিনি বলেছেন যদি হয়ে থাকে তাহলে আমি দুঃখিত। কিন্তু ব্রাত্যদাও জানতেন না আদপে তার গাড়ির তলায় চাপা কেউ পড়েননি। ব্রাত্যদা এখন জানতে পেরেছেন, আপনারা এখন তার থেকে মতামত চাইতেই পারেন। এবং স্বাভাবিকভাবে একজন শিক্ষামন্ত্রী হিসেবে যে প্রশ্নটা দাদা করলেন, তিনি ইন্দ্রানুজের বাবার সঙ্গে কথা বলেছেন, এটাই তো একজন অভিভাবক সুলভ আচরণ। তিনি সেই জায়গা থেকে তার দায়িত্ব পালন করেছেন রাজ্যের একজন অভিভাবক হিসাবে। না দেখুন, আমি এসএফআই এর যে ভিডিওটা মেনলি ওটা দেখা যাচ্ছে যে গাড়ির সামনে থেকে কেউ একজন পড়ে যাচ্ছে, পেছন থেকে ভিউটা। আমরা যে কারণে বলতে চাইছি পেছন থেকে এই দৃশ্য কখনোই ক্লিয়ার নয়। আমরা প্রথম দিন থেকে 4-5টা সম্ভাবনার কথা বলছি, যে ফ্রেম বাই ফ্রেম একটা যেটা আমাদের পোস্ট হয়েছে আপনারা দেখেছেন, একটা ভিডিও যেটা করে আমরা গতকাল বলেছি, এবং আমাদের মূল দাবি যেটা, এই যে চাকার তলায় ইন্দ্রানুজ শুয়ে রয়েছে এই যে ছবিটা, আমাদের বক্তব্য হচ্ছে এই ছবিটা সত্যি হওয়ার পেছনে যুক্তি কি হতে পারে, চাপা পড়া থেকে ইত্যাদি, যেটা আমি এতক্ষণ এক্সপ্লেন করলাম। তো আমাদের বক্তব্যের জায়গা হচ্ছে যদি এসএফআই এর দেখানো ভিডিওটা সত্যি হয় যে একজন গাড়ির সামনে থেকে দেখলাম পড়ে গেল, তিনি পড়ে গাড়ির সাইডে চলে গেলেন কিনা আমরা তো কেউ দেখতে পাইনি, কারণ তার যে চোখের ক্ষতটা, এই চোখের ক্ষতটা কিছু খোঁচা লাগার ক্ষত হতে পারে, কারণ একমাত্র খোঁচা লাগার ক্ষত হলেই স্পেসিফিক্যালি চোখ এবং তার আশেপাশের 1-2টো জায়গা আহত হতে পারে, কিন্তু যার চোখের ওপর দিয়ে গাড়ি চলে যায় তার শুধুমাত্র চোখের মণি এবং তার আশেপাশের 2টো জায়গায় সে আহত হতে পারে না, তার কপালটাই থেতলে যাওয়ার কথা। থ্যাঙ্ক গড এরকম কোনো খারাপ ঘটনা আমাদের সেই ইন্দ্রানুজের সঙ্গে ঘটেনি। তো সেটাই আমাদের বক্তব্য, এসএফআই মিসলিড করার চেষ্টা করছে আবার এমন একটা ভিডিও দেখিয়ে যেই ভিডিওটা আদপে স্পষ্ট নয়, এবং যে জামার কথা বলা হচ্ছে সেই জামা নিয়েও যথেষ্ট বিতর্কের অবকাশ রয়েছে, কারণ আপনারা যারা এখানে ক্যামেরা ইউজ করেন তারা প্রত্যেকে ভালো মতো জানেন এই ভিডিওটা তো খুব একটা যে বিরাট আপনাদের যে মিডিয়া ক্যামেরা ইউজ হয় সেরকম ক্যামেরায় তোলা তা নয়, মোবাইলের ক্যামেরায় তোলা, এবং মোবাইলের ক্যামেরার দিকে সূর্যের ফ্লেয়ার পড়লে সেক্ষেত্রে অনেক রকম পরিবর্তন হয়ে যায়, আপনারা এটা আমাদের থেকে বেটার জানেন, ফলে সেরকম কোনো ঘটনা কিনা এটা আমি বলার জায়গাতে নেই। কিন্তু আলটিমেটলি যে 3টে সম্ভাবনা আমরা বলছি, যে হতে পারে ইন্দ্রানুজ যেটা পড়ে যাচ্ছে দেখা যাচ্ছে একটা ছেলে স্কুটিতে, ওটা ইন্দ্রানুজ, না হলে সাইড দিয়ে একটা ছেলে বেরিয়ে যাচ্ছে ওটা ইন্দ্রানুজ, আর না হলে যে ছেলেটা পড়ে যার চোখে আহত দেখা যাচ্ছে সেই ছেলেটা ইন্দ্রানুজ। যদি সেটা হয়ে থাকে তাহলে গাড়ির চাকার তলায় থাকা ছেলেটা শুধুমাত্র চোখের চোট নিয়ে কি করে তারপরে মিডিয়াতে বাইট দিতে পারেন, এইটা আমাদের স্পষ্ট প্রশ্ন। একদম না, প্রাক্তনীদের ব্যাপারটা নিয়ে দেখুন এর আগেও এই নিয়ে যাবতীয় বিতর্ক হয়েছে, এখন প্রাক্তনীদের ব্যাপারটা নিয়ে আলোচনা তাদের নিজেদের মধ্যেও তারা করেছেন, তাদের বামপন্থী বিভিন্ন সংগঠন আমাদের ইউনিয়ন থেকে শুরু করে প্রত্যেকের এখানে একটা মতামত আছে, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে যে ঘটনা ঘটছে ভেতরে সেই ঘটনা তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যায় যদি আর 5টা ইনস্টিটিউটের মতো সিসিটিভি কভার থাকে, সেইটা করতে তাদের এত বাধছে কেন, এবং তারা তার বিরুদ্ধে কেন আন্দোলন করছেন যে সিসিটিভি লাগাতে দেব না। স্বপ্নের মৃত্যুর পর ওই আন্দোলনটা তারা চালু করেছিলেন কেন, সিসিটিভি থাকলে কি এমন জিনিস সামনে চলে আসবে যেটা আপনারা সামনে আসতে দিতে চান না, এটা তো খুব স্পেসিফিক প্রশ্ন। এখন বহিরাগতরা এসে কাজ করুক, দেখুন অন্যায় যদি বাইরে থেকে কেউ এসে করে সেটাও অন্যায়, ভেতরের কেউ করলে সেটাও অন্যায়। অবশ্যই একটা ইউনিভার্সিটিতে বাইরে থেকে কেউ ঢুকে বিভিন্ন রকম ওখানে অনেক অভিযোগ ওঠে, মদ্যপান থেকে শুরু করে গঞ্জি কাশেবন থেকে শুরু করে বিভিন্ন রকম অভিযোগ ওঠে, সেগুলো নিয়ে আলোচনাও বহুবার হয়েছে। সেই রকম ঘটনাগুলোর ক্ষেত্রেও বহিরাগতদের একটা মদত থাকে বলে বলা হয়, আমরা প্রত্যেকে জানি সব জায়গায় একটা নিয়ম শৃঙ্খলা থাকা উচিত। তো সেইগুলোর ক্ষেত্রে যারাই এটা করছে না কেন, যদি সিসিটিভি কভার্ড হয় তাহলে গোটা ব্যাপারটা সামনে চলে আসে, কিন্তু তারা সেই ব্যাপারটাই করতে দিতে রাজি নন। দেখুন অ্যাজ হোল আমরা এর আগেও আমাদের এই নিয়ে আলোচনা হয়েছিল, আমরা একটা কথা যেটা বলেছি সেটা হচ্ছে বিভিন্ন জায়গায় যে ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদের সঙ্গে ইনস্টিটিউট কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গে আমার মনে আলোচনার প্রেক্ষিতে একটা ক্লিয়ার ডিসিশনে সব জায়গাতে এটা আসা উচিত।
সেক্ষেত্রে আমার মনে হয় কারা কি সিদ্ধান্ত নিচ্ছেন, সেই সিদ্ধান্তে কারা কোন পক্ষে আছেন, সেটাও সেক্ষেত্রে ক্লিয়ারলি আসা উচিত। যে একটা নির্দিষ্ট বিশ্ববিদ্যালয় বা কলেজ, সেখানকার ছাত্র সংসদের সিদ্ধান্ত বহিরাগতরা প্রবেশ করবে কি করবে না, এবং সেখানকার কর্তৃপক্ষ যারা আছেন তারা কি সিদ্ধান্ত নিচ্ছেন এবং উভয় মিলে একটা সেম পেজে আসতে পারছেন কিনা। আমার মনে হয় ইন্ডিভিজুয়াল কলেজ স্পেসিফিক বা ইউনিভার্সিটি স্পেসিফিক এই ডিসিশনগুলো করা এবং এটাকে প্রকাশ্যে নিয়ে আসা মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে এটা আনার দরকার। দেখুন, আমাদের এখানে আমাদের কিশলয় আছে যে আক্রান্ত হয়েছে সেই দিনকে, এরাও সেদিনকে হাসপাতালে ওই ক্যাম্পাস থেকে বেরিয়ে তারা যাদবপুর থানাতে গিয়েছিল এবং যাদবপুর থানাতে যাওয়ার পর সেখানেও তাদেরকে হুমকি দেখানো, এমনকি তাদের ইউনিভার্সিটির ক্যাম্পাসের ভেতরে তাদের জিনিসপত্র রাখা ছিল সেটা আনতে না দেওয়া। এই ছেলেটা তো চশমা মেরে ভেঙে দিয়েছে, চশমা বানাতে দিয়েছে এখনো। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে কিশলয়, আমি চাই তুই একবার আয় এখানে পাশে এসে বস। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় যে এই যে এও তখন সেই মুহূর্তে উপস্থিত ছিল এবং এও থানাতে গিয়েছিল। একটু এগিয়ে আয়। এ আমাদের আইটি স্টেট কমিটি সেক্রেটারি এবং যাদবপুরের টিএমসিপির ইউনিটের প্রেসিডেন্ট। একেও সেদিনকে ভয়ঙ্করভাবে মারধর করা হয় এবং এর চশমা ভেঙে দিয়েছে, চশমা ভেঙে চশমা ছুঁড়ে ফেলে দিয়েছে। সে চশমাটা খুঁজেও পাইনি এখনো পর্যন্ত। এ হাই পাওয়ারের চশমা, এখন চশমা ছাড়া ঘুরে বেড়াচ্ছে, চশমা বানাতে দিয়েছে এখনো পর্যন্ত। তো এরা সেই মুহূর্তে গিয়ে যাদবপুর থানায় বসে তারা যাদের যাদের চেনেন, তাদের সম্পর্কে যেইটুকু ডিটেলস জানেন, তার ভিত্তিতে যেইটুকু কমপ্লেন করার করেছেন। পরবর্তীকালে আলো কোনো ডিটেলসের যদি প্রয়োজন হয়, তাহলে এদের কাছে যেইটুকু যা ডিটেলস আছে এরা প্রত্যেকে দিয়ে হেল্প করবে প্রশাসনকে। কিন্তু আমাদের অনুরোধ, প্রশাসনের উচিত প্রম্পট অ্যাকশন নেওয়া, এবং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে যে প্রশাসন যেন এইরকম মিসক্রিয়েন্টসদের বিরুদ্ধে স্ট্রং অ্যাকশন নেয়। ঠিক আছে? হ্যাঁ, সবকটা একসাথে কি করে ধরবো গো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আগে আগে ব্রাত্য বসুর সাথে মিটিং, ঠিক আছে। ও আচ্ছা। হুম। একটা হলো, আচ্ছা, এটা হচ্ছে ইন্দ্রানুজের সেই নিজেকে মাওবাদী বলে দাবি করা ফেসবুক পোস্ট। লাগাই পরেরটা। হুম। আচ্ছা, এটা হচ্ছে সেই গাড়ি, এটা তো বিখ্যাত ছবি, সবার কাছেই আছে। ঠিক আছে। আর আর এই ব্রাত্য বসুর সাথে মিটিং এর আরো কয়েকজন এক্সট্রা, যে ব্যাকগ্রাউন্ডটা বোঝা যাচ্ছে ওটা একটু ক্লোজ ফ্রেমে ছিল, এটা যদি নেন। হ্যাঁ, মাওবাদী পোস্টার দেখিয়েছি, ফেসবুক পোস্ট তো, হ্যাঁ। ব্যাস। আর ভিডিওগুলো যেগুলো দেখালাম ওগুলো যদি কারো লাগে দিয়ে দিন। হ্যাঁ, ব্রোমা নিচে একটা প্রিন্ট আউট করানি, বাট ওটা ট্যাবে আছে, আমি জুম করে দিচ্ছি, ওটা দেখতে পাবে। হ্যাঁ, নাও। হ্যাঁ, সব দিয়ে দিচ্ছি। ব্যাস। আর ভিডিওগুলো যেগুলো দেখালাম ওগুলো যদি কারো লাগে দিয়ে দিন। হ্যাঁ, ব্রোমা নিচে একটা প্রিন্ট আউট করানি, বাট ওটা ট্যাবে আছে, আমি জুম করে দিচ্ছি, ওটা দেখতে পাবে। হ্যাঁ, নাও। হ্যাঁ, সব দিয়ে দিচ্ছি। ব্যাস। আর ভিডিওগুলো যেগুলো দেখালাম ওগুলো যদি কারো লাগে দিয়ে দিন। হ্যাঁ, ব্রোমা নিচে একটা প্রিন্ট আউট করানি, বাট ওটা ট্যাবে আছে, আমি জুম করে দিচ্ছি, ওটা দেখতে পাবে। হ্যাঁ, নাও। হ্যাঁ, সব দিয়ে দিচ্ছি। ব্যাস। আর ভিডিওগুলো যেগুলো দেখালাম ওগুলো যদি কারো লাগে দিয়ে দিন। হ্যাঁ, ব্রোমা নিচে একটা প্রিন্ট আউট করানি, বাট ওটা ট্যাবে আছে, আমি জুম করে দিচ্ছি, ওটা দেখতে পাবে। হ্যাঁ, নাও। হ্যাঁ, সব দিয়ে দিচ্ছি। ব্যাস। আর ভিডিওগুলো যেগুলো দেখালাম ওগুলো যদি কারো লাগে দিয়ে দিন।
হ্যাঁ, ব্রহ্মানির চারটা প্রিন্ট আউট করা নেই, বাট ওটা ট্যাবে আছে, আমি জুম করে দিচ্ছি, ওটা দেখতে পাবে। হ্যাঁ নাও, হ্যাঁ সব দিয়ে দিচ্ছি।